নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা বিষয় নিয়ে আসলাম, বাংলাদেশ প্রসঙ্গ এবং সাথে ভারতেরও প্রসঙ্গ। গতকালকেই আমি বলেছিলাম যে বাংলাদেশে জাকির নায়েক আসছেন আগামী 24 তারিখে, 24শে নভেম্বর বাংলাদেশে আসবেন এবং তিনি তার ওয়াজ কে তাফসির যা হোক ইসলামিক আলোচনা সেগুলো করবেন এবং সেই সাথে একটা খবর আমি যেটা শুনেছি, বাংলাদেশ গণমাধ্যমে প্রচারিত খবর, যে ভারতের নাকি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে যে জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তবে তাকে অ্যারেস্ট করে ভারতের হাতে তুলে দিতে হবে। এই বিষয়টা নিয়ে আমি একটু খোঁজ খবর করলাম, এর সত্যতা কতটুকু। না, এটার কোনো সত্যতা নেই। বাংলাদেশ মিডিয়া এই ধরনের ফলস নিউজ মাঝে মাঝে প্রচার করে, সে বিষয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। যেমন প্রচার করে না বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন কোথায় কোনটা হচ্ছে, কিভাবে হচ্ছে, দোষীদের কী শাস্তি হচ্ছে, সেখানে প্রশাসনের ভূমিকা কী, না, এগুলো যেমন প্রচার করে না, ঠিক তেমনি ভারতের বিরুদ্ধে কিছু অপপ্রচার বাংলাদেশ করে। কারণ বাংলাদেশ ভারতের শত্রু তালিকায় এবং ভারত ইতিমধ্যেই বাংলাদেশের সাথে কিছু চুক্তি, বড় বড় চুক্তি, যার মধ্যে চাল চুক্তি, পোশাক শিল্প রপ্তানি চুক্তি, এগুলো বাতিল করেছে। সেই সাথে জল চুক্তি, বাংলাদেশের পানি চুক্তি, সেটাও বাতিল। তা সেক্ষেত্রে কিছু ভুল নিউজ তারা প্রচার করে নিজেদের কিছু কারিসীমা বোধহয় জাহির করতে চায়। এখন আজকে আর একটা নিউজ দেখলাম জাকির নায়েক সম্পর্কিত, সেটা হচ্ছে বাংলাদেশের সরকার নাকি জাকির নায়েককে ঢাকায় আসার অনুমতি দিচ্ছে না। যদি এটা হয়ে থাকে তাহলে জাকির নায়েক আসছেন না, এটা শিওর বলা যায়। কি গোপনে যদি তেমন কোনো নিউজ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হাতে থেকে থাকে, সেক্ষেত্রেও কেন এই গোয়েন্দার কথাটা বললাম, কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ভারত বিরোধী যে সমস্ত কার্যকলাপ যে সমস্ত ব্যক্তিগুলো করেছে বিদেশে, তা কানাডা হোক, লন্ডনে হোক, সৌদিতে হোক, পৃথিবীর যে দেশেই হোক, আমেরিকায় হোক, পৃথিবীর যত দেশেই হোক না কেন, সে আর বেঁচে থাকে না। ইভেন বাংলাদেশও না। অতি সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে মার্কিন গোয়েন্দা সংস্থার কর্নেল পদমর্যাদার একজন ব্যক্তি, সম্ভবত জ্যাকসন, তার মৃতদেহ পাওয়া যায়। সেখানে বাংলাদেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থার কোনো ভূমিকা ছিল না, তাদেরকে সেখানে যেতে দেওয়া হয়নি। হোটেল থেকে তার লাশ নিয়ে সরাসরি আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কে জ্যাকসন, যিনি মোদিকে শ্যুট করার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে এশিয়ায় এসেছিলেন এবং মোদির উপরে আক্রমণটা নেপালে করার সমস্ত প্রক্রিয়া তিনি সম্পন্ন করেছিলেন। কয়েক বিলিয়ন ডলারের বাজেট ছিল। কেজিবি এবং রয়ের সহায়তায় সেই কার্যক্রম ধরা পড়ে যায় এবং কার্যক্রমটি ব্যর্থ হয়। ফলশ্রুতিতে কি হয়, শুধু বাংলাদেশের জ্যাকসন নয়, আমেরিকার আরও 8 জন কর্মকর্তা ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন হোটেলে, সুইমিং পুলে
মারা যায়। এটা আপনারা জানেন। ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের নিরাপত্তার ব্যবস্থার মধ্যে এমন একটি বাহিনী সৃষ্টি করা হয়েছে যারা ভারত বিরোধী প্রপাগান্ডা চালাবে, ভারতের উপরে অন্যরকম কিছু চিন্তা চেতনা করবে, তাদেরকে সেখানেই সাফ করে দাও। আপনারা জানেন লন্ডনের ভারতীয় দূতাবাস থেকে যে শিখ ব্যক্তি পতাকা নামিয়ে উল্লাস করেছিলেন তাকে একটি পার্কে, লন্ডনের একটি পার্কে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। কে বা কারা কখন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে লন্ডন পুলিশ আজও তা উদ্ধার করতে পারেনি। জাস্টিন ট্রুডো যখন কানাডার প্রধানমন্ত্রী ছিলেন তখনই তিনি অভিযোগ করেছিলেন ভারত তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার দেশের নাগরিক মারছে, কারণ বিভিন্ন শিখ যারা খালিস্তান আন্দোলনের সাথে জড়িত তারা তাদের কার্যক্রম কানাডা থেকে পরিচালনা করছিল এবং তারা দ্বৈত নাগরিকত্ব নিয়েছিলেন কানাডার এবং ভারতের। এক্ষেত্রে দেখা গেছে যে সেখানেও সেই বলবিন্দর সিং টিং সহ বেশ কয়েকজন শিখ জঙ্গি নেতা ওখানে মৃত্যুবরণ করে। কারা মারল, কিভাবে মারল, না তদন্তে কিছুই বেরিয়ে আসবে না। আমেরিকাতেও একই অবস্থা। তো সেক্ষেত্রে যদি জাকির নায়েক ভারতবর্ষের প্রতি প্রচণ্ড হুমকি স্বরূপ হতো তাহলে তিনি তো আছেন মালয়েশিয়ায়, বাড়ির কাছেই। এত সময় তাকে যমরাজের টিকিট কেটে দেওয়া হতো। এটা ভারত কেটে দিত 100%। কারণ ভারত বলেছে জঙ্গি রাখবো না, বিশেষ করে যারা ভারতের জঙ্গি কার্যকলাপ ঘটায় কিংবা মদত দেয় তাদেরকে সাফ করে দেবে। এটা ছিল প্রথম যে রিপোর্টটা আমি পেয়েছিলাম সেটা। আর একটা রিপোর্ট যেটা গতকাল এবং গত পরশু দিন, এই দুদিন আমি দেখছি বিভিন্ন ইউটিউবার, প্রতিষ্ঠিত ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তে 20,000 সৈন্য মোতায়েন করেছে এবং ইতিমধ্যে রংপুর থেকে গাঢ় পাহাড় 50 কিলোমিটার অলরেডি দখল করে নিয়ে সেখানে ভারতীয় সেনাবাহিনী ঢুকে গেছে। সোশ্যাল মিডিয়ায় এই খবরটা যখন দেখলাম তখন আমি অবাক হলাম যে বলা নেই কওয়া নেই, কোনো কিচ্ছু না, হঠাৎ করে ভারত কেন এটা দখল করে নিল। এখন যার দখল করে নিয়েছে বাংলাদেশের তার নিউজের প্রতি আমি খুব ইন্টারেস্টেড হলাম। আমি গতকালকে বিভিন্ন সময়ে বাংলাদেশের 71 টেলিভিশন, দেশ টেলিভিশন, এটিএন বাংলা, গাজী টিভি, বৈশাখী টিভি, এইরকম আরও অনেক সব, যমুনা টিভি, এই সমস্ত টিভিগুলোর নিউজ দেখার চেষ্টা করলাম, না কিছুই নেই। বাংলাদেশের একজন ব্লগার সাজ্জাদ কাদির, ওনার ব্লগগুলো আমি দেখি বাংলাদেশের নিউজ পাওয়ার জন্য, আন্তর্জাতিক কিছু নিউজ পাওয়ার জন্য। না, কোনো কিছুই নেই এই বিষয়ে। আমি ভারতের বিভিন্ন ব্লগারের সাথে যোগাযোগ করলাম যে আপনারা কোথায় পেয়েছেন এই নিউজটা, কারণ বাংলা কোনো চ্যানেল, ন্যাশনাল কোনো চ্যানেল এই ধরনের কোনো নিউজ প্রচার করেনি, তারাও কোনো সদুত্তর দিতে পারেনি। তখন এটা বোঝা যায় এটা 100% ফেক।
এই ফেক নিউজ কিছু ইউটিউবার ছড়াচ্ছেন, বাংলাদেশের মিডিয়া ছড়াচ্ছে, যেমন জাকির নায়েকের বিষয়ে। আর ভারতের কিছু ইউটিউবার, প্রতিষ্ঠিত ইউটিউবার, তারা বাংলাদেশ নিয়ে। তবে অবশ্য একটা কথা বলি, ত্রিশূল চলছে। ত্রিশূল কি? ভারতের সামরিক মহড়া, যেখানে বিমান বাহিনী, নৌবাহিনী এবং আর্টিলারি মানে পদাতিক বাহিনী যৌথভাবে আরব সাগরে এই মহড়া দিচ্ছে এবং পরবর্তীতে বঙ্গোপসাগরে এই মহড়াটা দেবেন পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে। এই মহড়া দেবেন। এর জন্য 20,000 সৈন্য বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে। আরও আরেকটা বিষয় সেটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী সহ বাংলাদেশের কিছু ফুটো মস্তান, বাংলাদেশের কিছু ফুটো মস্তান বারবারই বাংলাদেশ থেকে হুমকি দিচ্ছে ভারতকে, আমরা চিকেন নেক দখল করে নেব, সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেব, আমরা দখল করে নেব, ইত্যাদি ইত্যাদি। সেই সাথে উপদেষ্টা পরিষদ যে জঘন্য কাজটা করেছে, সেই কাজটি হলো এই সেভেন সিস্টার্সকে বাংলাদেশের ম্যাপের অন্তর্ভুক্ত করে একটা বই প্রকাশ করে সেটা পাকিস্তানি সেনাবাহিনীর যে কর্মকর্তা এসেছিলেন তাকে সেটা গিফট করেছেন। সেখানে দেখা হয়েছে সেভেন সিস্টার্স বাংলাদেশের অন্তর্ভুক্ত, যেটা একটা স্বাধীন রাষ্ট্রের জন্য, ভারতের মতো একটি স্বাধীন রাষ্ট্রের জন্য আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক তুলতে পারে। এই বিষয়টা ভারত সরকার প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করেছেন। প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করেছেন, যার পরিপ্রেক্ষিতে এই সেভেন সিস্টার্সের বিভিন্ন রাজ্যে যেমন খুব শক্তিশালী সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে, ঠিক তেমনি সেখানে সেনাবাহিনীও যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে। কারণ যে কোনো মুহূর্তে বাংলাদেশ যদি একটি গুলি চালায়, যদি সেই তথাকথিত 50,000 জঙ্গি নিয়ে ভারত আক্রমণ করে, তাহলে করবে কোথায়? সেটা সেভেন সিস্টার্সে করবে। যদিও কেউ কেউ বলছে কলকাতায় করবে, পশ্চিমবঙ্গে করবে, কিন্তু না, পশ্চিমবঙ্গে করবে না। তাদের টার্গেট হলো সেভেন সিস্টার্স। তারা সেভেন সিস্টার্স আক্রমণ করবে। কারণ পশ্চিমবঙ্গে আক্রমণ করলে 5 মিনিটও লাগবে না, একেবারে ঢাকা, খুলনা, যশোর, মাদারীপুর, রংপুর, ফরিদপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া এগুলো দখল নিতে, রাজশাহী সহ 5 মিনিটও লাগবে না। কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপের জন্য সেভেন সিস্টার্সে সামরিক রসদ পাঠানো সত্যি খুব কষ্টকর। কারণ যদি ত্রিপুরায় যেতে হয় তাহলে কি হয় প্লেনে যেতে হচ্ছে সহজ সিস্টেমে, আর তারা তো সারা বাংলাদেশের চারিপাশ দিয়ে ঘুরতে ঘুরতে তাই ত্রিপুরায় পৌঁছানো লাগে। আর তার উপরে কি আছে, ওখানকার রাস্তাঘাটের অবস্থা বিশেষ ভালো না, পাহাড়ি ঢলে প্রত্যেক বছরই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার রাস্তা প্রত্যেক বছরই নতুনভাবে নির্মাণ করা হয়, রাস্তা ঘুরিয়ে নির্মাণ করাও হয় এবং প্রত্যেক বছর সেখানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে রাস্তা মেরামত করা হয়। যারা আসাম, সিকিম, তারপরে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এগুলোতে গেছেন, তাদের সবারই অভিজ্ঞতা কি যে রাস্তা প্রচণ্ড খারাপ। ওখানে কি রাস্তা মেরামত হয় না?
হ্যাঁ, প্রত্যেক বছরই ওখানে নতুন রাস্তা নির্মাণ হয়, নতুন করে রাস্তা মেরামত করা হয়। তা সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে না রাখলে বাংলাদেশ যদি আক্রমণ করে, ইদানিংকালে বাংলাদেশে যে হারে পাকিস্তানি সামরিক বাহিনীর কর্মকর্তাদের আসা শুরু হয়েছে, তাতে এখন ওটা বাংলাদেশ না বলে পূর্ব পাকিস্তান বলাই যথাযথ হয় বলে মনে হয়। তা যাই হোক, জাকির নায়েক যেমন বাংলাদেশে আসছেন না, ঠিক তেমনি ভারতও ওই রংপুর থেকে গাঢ় পাহাড় পর্যন্ত 50 কিলোমিটার দখল করে নিয়ে সেনা মোতায়েন করেনি। এই বিষয়ে আমি যারা এই ধরনের নিউজ প্রচার করছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা আশা করি ভুল স্বীকার করে সঠিক তথ্যটি সাধারণ মানুষকে দেবেন, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর পরিশেষে একটি কথা না বললে নয়, আমার এই চ্যানেলটা আজকে 2 দিন বয়স। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, সেই মতামত আমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত হতে পারে, নেগেটিভ মতামত হতে পারে, উপদেশমূলক মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি গুরুত্ব দিয়ে সেগুলো পড়ে সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।